আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে একটি আজব বিষয় নিয়ে কথা হবে। শূন্য থেকে, অর্থাৎ জিরো থেকে, শূন্য থেকে ৮০ বেশি না কম, অর্থাৎ 0 ভার্সেস 80। এই 0 ভার্সেস 80-র মধ্যে 0 সংখ্যাটা বেশি না 80 বেশি? বাস্তবে দেখা যাচ্ছে 0 সংখ্যাটাই বেশি 80-র থেকে, অর্থাৎ 80-র থেকে, সংখ্যা 80-র থেকে শূন্যটাই বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? আজব গুজব। এটা আজব গুজব নয়, পাগলের প্রলাপও নয়, এটা হলো আজব জবর খবর। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমন খবর ঘটে গেছে। তাহলে আমাদের আলোচনা হবে এই 0 শূন্য কি করে 80 হয়ে যায়। অলৌকিক বিষয়, জাদুর বিষয়। হ্যাঁ, ভারতের পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এসএসসি সার্ভিস বিষয়ে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে একাংশ পরীক্ষার্থী তারা তাদের কম্পিটিটিভ পরীক্ষায় পেয়েছিল 0। কিন্তু কোন জাদুবিদ্যায় তাদের যে মার্কস, সেটা 0 থেকে 80 হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই 0টার গুরুত্ব একটু অন্যরকম। তাই মজার স্থলে বলেছি যে এই 0 থেকে 80, অর্থাৎ 0 থেকে 80, এটা কি বেশি না কম? কিন্তু আমরা লক্ষ্য করব যে 0টা কি করে 80 হয়ে যায়। যাই হোক, একাংশ শিক্ষকের চাকরি হয়ে গেছে এভাবে, তাই বলা হচ্ছে 0 থেকে 80 বেশি কি না। একটা তিরস্কৃত বিষয়। কেউ আবার এই চাকরির পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছে। যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের নাম ফার্স্ট লিস্টে এসে গেছে এবং চাকরিও পেয়ে গেছে। আবার অনেকে ভালো পরীক্ষা দিয়েছিল, তারা তো লিস্টে নাম আসেনি, এনলিস্টেড হয়নি। আবার কিছু সংখ্যক এনলিস্টেড হয়েছিল, তাদের আবার পরীক্ষা হয়। পরীক্ষায় এনলিস্টেড হয়েছিল কিন্তু তাদের আর চাকরি হয়নি, কারণ অর্থকড়ি দিতে পারেনি। আবার মাঝখানে কোথা থেকে যারা 0 পেয়েছে তাদের নাম্বারটা হঠাৎ করে 70, 80 হয়ে গেছে এবং তারা চাকরি পেয়ে গেছে। এই যে ঘোটালা, এটা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা নিয়োগে হয়েছে। অতএব যারা 0 পেয়েছে তাদের কম্পিটিটিভ এক্সামে ওই 0টা, অর্থাৎ ওই শূন্যটা শূন্য নয়,
ওটা মহাশূন্যের মধ্যে এক রহস্য শূন্য সংখ্যা। ওই শূন্য মানে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ। অর্থাৎ আপনি শূন্য পেয়েছেন, সাদা খাতা জমা দিয়েছেন, কিংবা আপনি পরীক্ষাই দেননি, কিন্তু আপনি 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ দিতে পেরেছেন, অতএব আপনার চাকরি হয়ে গেছে, আপনি এখন পড়াচ্ছেন। তাহলে কিছু যোগ্য যারা অবশ্যই রয়েছে এই লিস্টে, যোগ্যরা চাকরি পেয়েছে কিছু সামান্য, কিন্তু কে যোগ্য কে অযোগ্য বোঝা কঠিন। কারণ যে পরীক্ষাই দেয়নি, যে চাকরির পরীক্ষা দেয়নি, তার লিস্টের 1 নম্বরে নাম এনলিস্টেড হয়েছে এবং চাকরিও হয়ে গেছে, সে কিন্তু পরীক্ষাই দেয়নি। তাহলে এবার যোগ্য অযোগ্য কি করে বোঝা যাবে? এবার কি হলো, এটা তো কোর্টে ধরা পড়ে গেছে, আর কোর্ট তো টোটাল প্যানেলটাই বাতিল করে দিয়েছে। এবার যারা যোগ্য ছিল তাদেরও চাকরি গেছে, যারা অর্থকড়ি দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেছে, যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে তাদের গেছে। এবার বলা হচ্ছে যে কমিশন, এসএসসি কমিশন পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ সরকার, তারা বলছে যে ওএমআর মার্কশিট, যেটা পরীক্ষার যে সিস্টেম ওএমআর মার্কশিট, সেটা ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ সরকারের কাছে বা এসএসসির কাছে এখন কোনো প্রমাণ নেই যে কে যোগ্য কে অযোগ্য, কে পাশ করেছিল, কাকে অর্থ দিয়ে চাকরি দেওয়া হয়েছে। এটা ইচ্ছা করেই কমিশন এবং সরকার, পশ্চিমবঙ্গ সরকার করেছে। কেন? কারণ প্রমাণ যদি থাকে তাহলে বিপদ হতে পারে। সেই জন্য তো ওই যোগ্যদের মধ্যে অযোগ্য ঢুকিয়ে দিয়েছে এবং তাদের তো যোগ্যদের রেজাল্ট শিট তো পুড়িয়ে ফেলা হয়েছে। এখন মুড়ি মুরকি সব এক হয়ে গেছে, মানে ময়দা আটা এক হয়ে গেছে। অতএব সরকারের কোনো প্রবলেম নেই, অর্থাৎ রাজনৈতিক লিডারদের কোনো প্রবলেম নেই। যারা অর্থকড়ি নিয়েছিল, মানে যারা পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে, তাহলে কত অর্থ তারা পেয়েছে, অর্থাৎ দুর্নীতি করেছে, তাহলে এখন আর দুর্নীতি ধরা যাবে না। এই জন্য আমাদের যে বিচারকগণ, আদালত এবার সম্পূর্ণ প্যানেলটাই ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ তাদের চাকরি গেল, সবার চাকরি গেল। আর এই নিয়েই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে কান্নাকাটি, শুরু হয়েছে হতাশা, শুরু হয়েছে বাকবিতণ্ডা, শুরু হয়েছে রাজনৈতিক বাক্যালাপ, শুরু হয়েছে চাপানোতর, শুরু হয়েছে। অর্থাৎ যাদেরকে অর্থ দিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদের প্রমাণটা লোপাট করা হয়েছে। কে করেছে? পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ এসএসসি যে কমিশন, তারা ইচ্ছা করে এটা করেছে। যাই হোক, তাহলে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল তারাও এখন যোগ্য হয়ে গেছে, আবার যোগ্য যারা তারা অযোগ্য হয়ে গেছে। অর্থাৎ যারা অর্থ দিয়ে চাকরি পেয়েছিল তারা এখন শুদ্ধ হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে। এরকম একটা সমস্যা পশ্চিমবঙ্গে চলছে। আর এই নিয়েই রাজনীতির যথেষ্ট টানাপোড়েন শুরু হয়েছে, কারণ এখন তো নির্বাচন চলছে। এইভাবে 26,000 হাই স্কুলের, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা
এবং যারা 4th গ্রেড 3rd গ্রেডে কাজ করেন তাদের চাকরি চলে গেছে 26,000। এবার এটা নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ব্যাপারটা, জানা নেই কি হবে আগামী সপ্তাহে। যাই হোক, এবার এখানেই থেমে থাকা নয়, এবার প্রাইমারি টেট পরবর্তী যে বিষয়টা রয়েছে, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের 60,000 থেকে 70,000 যারা চাকরি করতেন তাদের চাকরি চলে যাবে এরকমও সম্ভাবনা রয়েছে। কেন? কারণ এই প্রাইমারি পরীক্ষাতেও শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও প্রচুর দুর্নীতি হয়েছে। বিচারকগণ বলছেন যে এই হাই স্কুল হায়ার সেকেন্ডারি এই যে 26,000 ছেলে মেয়েদের যে চাকরি চলে গেল, মানে যারা চাকরি করতেন তাদের চলে গেল, চাকরি বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তো প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে এটা আরো বড় ঘোটালা, অর্থাৎ 26,000-এর যে প্যানেল ক্যান্সেল, এটা যদি হয় নদী, আর প্রাথমিক শিক্ষকের মধ্যে যে দুর্নীতি হয়েছে সেটা হলো মহাসমুদ্র। এই নিয়ে পশ্চিমবঙ্গ এখন একেবারেই উত্তাল, এবং অসহায় যুবক যুবতীরা তাদের যে সর্বনাশ হয়ে গেল, তারা কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর থেকে চাকরি করছিল, তাদের তো চাকরি চলে গেল। সার্বিকভাবে যে সমস্যা হওয়ার তাই হয়েছে। আর প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা তারা তো খাওয়া দাওয়া বাদ দিয়েছে, কারণ তাদেরও সমস্যাটা আসতে চলেছে, এরকমই খবর। দেখা যাক তাহলে কি হয়। তাহলে এই যে শিক্ষক শিক্ষিকার নিয়োগের যে বিষয়টা, তার মধ্যে যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এটা কারা করলো? এরা রাজনৈতিক লিডাররা করেছে। তারা সবজি বিক্রির মতন এরকম চাকরি বিক্রি করেছে। রাজনৈতিক লিডাররা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এইসব চাকরি বিক্রি করে। পশ্চিমবঙ্গে এরকম দুর্নীতি এখন চলছে, বালি চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, রেশন চুরি, এই নিয়েই পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচার। কিন্তু ভাবতে অবাক লাগে যে এই সব শিক্ষক শিক্ষিকারা যারা অর্থের মাধ্যমে চাকরি পেয়েছেন, তাদের কি যোগ্যতা রয়েছে যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াবে, শিক্ষিত করবে? অর্থাৎ সামাজিকভাবে পশ্চিমবঙ্গ ভেঙে পড়েছে, আর তার যার জন্য দায়ী হলো রাজনৈতিক লিডাররা, অর্থাৎ বর্তমান শাসক এবং এসএসসি কমিশন। কারণ অঙ্ক শিক্ষক যিনি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, তিনি কি অঙ্ক করাবেন? যিনি ইংরেজি শিক্ষক, তিনি কি করাবেন? বিজ্ঞান শিক্ষক, তিনি তো অজ্ঞান হয়ে যাবেন, এরকম বিষয়। তাহলে ভারতের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবে বা শুনবে, তারা ভাববে যে তাহলে ভারতে কি এরকমই হয়? চাকরি নিয়োগের ক্ষেত্রে এরকম চুরিচামারি, এটাই কি হয়? দুর্নীতি হয়? না, ভারতের সমস্ত স্টেটেই এরকম হয় না। যেমন পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম রাজ্যে বা অসম, সেখানে কি হয়? সেখানে চাকরি মেলা হয়, অর্থাৎ চাকরি দেওয়ার মেলা হয়। নির্দিষ্ট কোনো এডুকেশনের বা এডুকেটেড ছেলেমেয়েরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটা ডিক্লারেশন থাকে আসাম গভর্নমেন্টের দ্বারা যে চাকরি দেওয়া হবে। এবার ছেলেমেয়েরা সেখানে উপস্থিত হয়, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেয় এবং একদিনে তাদের চাকরি হয়ে যায়।
আসামে এরকম চাকরি মেলা হয়। তাহলে এই ভারতে বা ইন্ডিয়াতে বিভিন্ন ব্যাপার রয়েছে। আমি যেটা আলোচনা করছিলাম এটা হলো আমাদের দুর্ভাগা অভাগা এই পশ্চিমবঙ্গের কথা। এখানে চাকরি নিয়ে এই শুরু হয়েছে। যাই হোক, আমরা আশা করব আগামী দিনে, আগামী সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লিডাররা মানুষ হবেন। কিন্তু মুশকিল হলো রাজনৈতিক লিডাররা কোনোদিন মানুষ হবেন এমন কথাটা তো ভাবা মুশকিল। যাই হোক, একজন দায়ী নোংরা রাজনীতিবিদ বা রাজনীতি যারা রয়েছে, এই রাজনীতিবিদ মানে চোর, রাজনীতিবিদ মানে দুর্নীতিবাজ, রাজনীতিবিদ মানে বলা যায় মানুষের চেহারায় পশু, কুলাঙ্গার, পিশাচ, পৃথিবীর সবথেকে জঘন্যতম প্রাণী, পশু হলো এই রাজনীতিবিদ। তারা মানুষের আশা, যুবক যুবতীদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব শেষ করে দিয়েছে। এমন বিষয় পশ্চিমবঙ্গে দেখা যায় যখন কোনো নিয়োগ হবে তখন এই রাজনৈতিক লিডাররা ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে, বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করে এবং কে প্রাথমিকভাবে পরীক্ষায় চান্স পেয়েছে তাকে গিয়ে বিভিন্নভাবে বোঝায় এবং এটা একটা বিজনেস হয়ে গেছে। দেখা যাবে 10 জন খরিদ্দার পেয়ে গেল, অর্থাৎ তারা চাকরি পেতে পারে নিজের জন্যই, মানে নিজের কোয়ালিটির জন্যই। দেখা যায় 10 জনকে বলা হলো যে 5 লাখ 10 লাখ করে দেবে। এবার রাজনীতিবিদ কী করলো, ওই 10 জনকে নিয়ে চুপচাপ তাদের কাছ থেকে টাকা নিয়ে চুপ করে বসে থাকবে। দেখা গেল 10 জনের মধ্যে 3 জনের ফাইনালি চাকরি হলো, তাহলে 3 জনের টাকা রেখে দিল, বাকি টাকা আবার হয়তো কিছু কিছু ফেরত দিল। এইভাবে একটা ডেঞ্জারাস বিজনেস পশ্চিমবঙ্গে চলছে, একেবারেই নোংরা বিষয়। তাহলে আশা করব, আশা করাটাও অন্যায়, আশা করার সাহস নেই, এসব বলে তো লাভ নেই। তাই মনে হচ্ছিল যে শূন্য থেকে যারা শূন্য পেয়েছে বা পরীক্ষা দেয়নি, শূন্য পেয়েছে, তাদের কি করে কোন জাদুতে 80 মার্কস হয়ে গেল এবং চাকরি পেয়ে গেল। তাই প্রশ্ন জাগে যে শূন্য সংখ্যাটাই ভালো, মানে গুরুত্ব বেশি, নাকি 80টাই বেশি, কোনটা কম বা বেশি? তো মনে হয় যে শূন্যের সাথে যদি 15 লাখ 10 লাখ ঝুলিয়ে দেওয়া যায় তাহলে শূন্যটাই ভালো, বা এই সংখ্যাটা, শূন্যটাও একটা চাকরি পাওয়ার মতন সংখ্যা বটে। যাই হোক বন্ধুরা, যারা ছাত্র তারা হয়তো আবার ভাববে যে আমাদের তো এটা এডুকেশনাল চ্যানেল, তুমি হয়তো ভাববে তাহলে আর পড়াশোনা কি করে হবে, বা পড়াশোনা করেই বা কী হবে, আমার বাবা মায়ের তো এত অর্থ নেই। এরকম ভাবা যাবে না। সময় পরিবর্তনশীল, আজকে যেমন আছে কালকে তেমন থাকবে না। তাই হতাশ হবে না, নিরাশ হবে না, তোমার পড়াশোনার কাজ তুমি করে যাও এবং তুমি যখন পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষা দেবে, অবশ্যই তুমি তোমার কোয়ালিটিতেই চাকরিটা পেয়ে যাবে। আর পশ্চিমবঙ্গে একটা ভালো দিকও হয়েছে এখন, কি কোনো জনগণ চাইছে না যে তার ছেলে মেয়েকে অর্থের সাহায্যে চাকরি নিয়ে দেবে বা চাকরির ব্যবস্থা করবে। একদম পশ্চিমবঙ্গে কেউ আর চাচ্ছে না। অর্থাৎ যে রাজনীতিবিদরা এই যে চাকরি বিক্রি করতো তাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই ছাত্রছাত্রী বন্ধুরা বলছি, সময়ে অনেক কিছুই চেঞ্জ হবে। তুমি নিজেকে শিক্ষিত করো, তুমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে নিজে চাকরি পাওয়ার মতন ব্যবস্থা করো এবং সেটা পারবে, কিন্তু অর্থকড়ি দিয়ে আর কখনোই চাকরি, অর্থাৎ তোমার জমি বাড়ি সব বিক্রি করে বাবা মার কাছ থেকে তাদেরকে অসহায় করে তুমি একটা চাকরি পাবে এমন আশা করো না। আর আমি আশা করব 0 আর 80-র মধ্যে 0-র ব্যাপারটা তোমার কাছে গুরুত্ব থাকবে না, 0 0ই থাকবে,
80 যথেষ্ট বেশি সংখ্যা 0 থেকে। তাই বলছি যে তুমি এই ফর্মুলায় যাবে না বা চিন্তাও করবে না যে 0 থেকে 80 কম না বেশি। 0কে নিয়ে হিরো হওয়ার প্রয়াস করার দরকার নেই। তুমি স্বচ্ছভাবে পরীক্ষা দিবে, তুমি নিজেই 80+ 90 পেয়ে যাবে, তোমার চাকরি হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল বিষয়। খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যেসব স্টোরি, নভেল, পোয়েমস দেওয়া হয়, বাংলা করা হয়, সেটা তোমরা ফলো করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো। থ্যাংক ইউ।